বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথেও জালিয়াতি করেছেন পলাতক হাসিনা। মিলছে তথ্য গোপন করে মেয়েকে আঞ্চলিক পরিচালক বানানোর প্রমাণও। শুধুমাত্র ইস্যু বানাতেই বইমেলায় তসলিমার বই, ছিল না অনুমোদনও। বাংলা ভিশনের নিয়মিত আয়োজন ক্রাইম অ্যান্ড করাপশনের আরও একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি, সুজন মাহমুদ। হাসিনা কন্যা পুতুলের এক জালিয়াতির খবর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে বাংলাদেশের প্রার্থী হিসেবে মনোনয়নই প্রশ্নবিদ্ধ ছিল পুতুলের। সম্পূর্ণ জালিয়াতির মাধ্যমে তাকে প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে কাজ করেছিলেন পলাতক হাসিনা। নিয়ম অনুসারে দ্বৈত নাগরিক এসব সংস্থার গুরুত্বপূর্ণ পদে প্রার্থী হতে পারেন না, তাই বাংলাদেশের হয়ে প্রার্থী করা হয়েছিল পুতুলকে। হাসিনা পরিবারের নানা অপকর্মের খবরের মধ্যে এবার সামনে আসে পুতুলের জালিয়াতির খবরও। সাইমা ওয়াজেদ পুতুল ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে, যিনি এখনও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। জানা গেছে তিনি বাংলাদেশের পাশাপাশি কানাডারও নাগরিক। ডব্লিউএইচওর দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক পদে বাংলাদেশের প্রার্থী হিসেবে তার মনোনয়নই প্রশ্নবিদ্ধ ছিল। এখন কানাডার নাগরিকত্ব থাকার বিষয়টিও সামনে এলো। দুর্নীতি দমন কমিশন দুদক বলছে মনোনয়নকালে তিনি কানাডার নাগরিক ছিলেন। এ বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান গণমাধ্যমকে বলেন, ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক পদে সাইমা ওয়াজেদের যোগ্যতা ও দক্ষতা নিয়ে তখনই প্রশ্ন উঠেছিল। তিনি যদি দ্বৈত নাগরিক হয়ে বাংলাদেশের মনোনয়নে ডব্লিউএইচওতে যান, সেটা নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়। তার নিয়োগের সময় আন্তর্জাতিক পর্যায় থেকেও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছিল। বিখ্যাত সাময়িকী ল্যান্সেটে 2023 সালের সেপ্টেম্বরে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এ ধরনের স্বজনপ্রীতি ডব্লিউএইচওর সত্যতা ও বিশ্বাসযোগ্যতার মারাত্মক ক্ষতি করবে। যদিও বাংলাদেশ সরকার সেই সমালোচনাকে পাত্তা দেয়নি। সাইমা ওয়াজেদ ডব্লিউএইচওর 76তম সম্মেলনে নেপালের প্রার্থী শম্ভুপ্রসাদ আচার্যকে হারিয়ে আঞ্চলিক পরিচালক হন। গত বছরের জানুয়ারিতে তিনি দায়িত্ব নেন। সে থেকেই তিনি ওই পদে রয়েছেন। অথচ শম্ভুপ্রসাদ পুতুলের চেয়ে 30 বছরের বেশি অভিজ্ঞ ছিলেন এবং তখন তিনি ডব্লিউএইচওর সদর দপ্তরে একজন পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, সাইমা ওয়াজেদ পুতুলের কানাডার নাগরিকত্বের তথ্য প্রমাণ পাওয়া গেছে। এতে দেখা যায় 2018 সালের 24 ডিসেম্বর কানাডা সরকার তাকে একটি পাসপোর্ট দেয়। 10 বছর মেয়াদী পাসপোর্টটির মেয়াদ শেষ হওয়ার কথা 2028 সালে। এরই মধ্যে 2023 সালে তার নামে পাসপোর্ট রি-ইস্যু করা হয়, অর্থাৎ আবার দেওয়া হয়। এই পাসপোর্টের মেয়াদ শেষ হবে 2033 সালে। সাইমা ওয়াজেদ পুতুল ঠিক কোন বছর কানাডার নাগরিকত্ব পেয়েছেন তা জানা সম্ভব হয়নি। তিনি বাংলাদেশি পাসপোর্ট নবায়ন করেন 2021 সালের 31 মে। এর মেয়াদ শেষ হওয়ার কথা 2031 সালের 30 মে। বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে দুদক। সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরকে এ বিষয়ে একটি চিঠি দিয়েছে প্রতিষ্ঠানটি। চিঠিতে বলা হয়েছে, ডব্লিউএইচওর দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে সাইমা ওয়াজেদের মনোনয়ন ও নির্বাচনের ক্ষেত্রে রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার ও নিয়ম বহির্ভূত কার্যকলাপের আশ্রয় নেওয়া হয়েছে বলে তাদের কাছে প্রতীয়মান হয়েছে। সাইমা ওয়াজেদের ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতা হিসেবে প্রদত্ত তথ্যাদি যথাযথ ছিল না। তিনি কানাডার নাগরিক। সাইমা ওয়াজেদের ভোটাভুটি উপলক্ষে ডব্লিউএইচওর 76তম সম্মেলনে নয়াদিল্লিতে বাংলাদেশের বিশাল প্রতিনিধি দল যায়, যা রাষ্ট্রীয় অর্থের অপচয়। দুদক আরও বলছে, সাইমা ওয়াজেদ দুর্নীতির আশ্রয় নিয়ে এবং তার পারিবারিক রাজনৈতিক প্রভাবের অপব্যবহারের মাধ্যমে ঢাকার পূর্বাঞ্চল নতুন শহর আবাসিক প্রকল্পের কূটনৈতিক জোনে 10 কাঠা আয়তনের প্লটের বরাদ্দ নেন। এ বিষয়ে দুদক মামলা করেছে। এছাড়া সাইমা ওয়াজেদ পুতুল সূচনা ফাউন্ডেশন নামে প্রতিষ্ঠান খুলে বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছ থেকে অবৈধ সুবিধা নিয়েছেন এবং ভুয়া প্রকল্প দেখিয়ে রাষ্ট্রের বিপুল অর্থ আত্মসাৎ করে নিজে লাভবান হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। তিনি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর প্রভাব বিস্তার করে সূচনা ফাউন্ডেশনের নামে প্রাপ্য অর্থ করমুক্ত করেন। জুলাই গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন হয়। শেখ হাসিনা পালিয়ে যান ভারতে। 8 আগস্ট গঠিত হয় অধ্যাপক ড. ইউনূসের নেতৃত্বাধীন
অন্তর্বর্তীকালীন সরকার। নতুন সরকার সামিয়া ওয়াজেদের মাধ্যমে WHO সঙ্গে যোগাযোগে আগ্রহী নয়। এ বিষয়ে সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির গণমাধ্যমকে বলেন, WHOর এই ধরনের উঁচু পদে নিশ্চয়ই সবাই নৈতিকভাবে প্রশ্নহীন কাউকে দেখতে চাইবে। সংস্থাটি নিজেও নৈতিকতার চর্চা করে। সামিয়া ওয়াজেদ পুতুলের উচিত হবে নিজেই দায়িত্ব থেকে সরে যাওয়া। বাংলা ভিশন নিউজ ডেস্ক। শেষ করব সমালোচিত লেখিকা তসলিমা নাসরিনের বিতর্কিত একটি বইয়ের প্রকাশনার খবর দিয়ে। এবারের অমর একুশে গ্রন্থ মেলায় এসেছে 1999 সাল থেকে বাংলাদেশে নিষিদ্ধ হওয়া বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের একটি বই, যার নাম চুম্বন। বইটি স্টলে রাখায় এরই মধ্যে তুল কালাম কাণ্ড ঘটে মেলায়। তবে ভেতরের খবর হলো যে বই নিয়ে এত আলোচনা সমালোচনা কোনো ধরনের অনুমতি না নিয়েই মেলায় তোলা হয় বইটি। তসলিমা নাসরিন বাংলাদেশের এক বিতর্কিত নাম। 1999 সাল থেকে নিষিদ্ধ ঘোষিত একজন লেখক। বিতর্কিত লেখার কারণে দেশ থেকেও নির্বাসিত তিনি। ইতিপূর্বে নিষিদ্ধ হয়েছে তার আরও 6টি বই। এবারের 21 গ্রন্থমেলায় হঠাৎ করে নিষিদ্ধ এই লেখকের বই প্রকাশ করা হয়, জানিয়ে এরই মধ্যে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। মেলায় সব্যসাচী, বাতিঘর সহ দু একটি স্টলে আনা হয় তসলিমা নাসরিনের নতুন বই। এবারের বইটির নাম অনেকটাই খুললাম টাইপের। বইয়ের নাম চুম্বন। এই বই বিক্রি এবং মেলায় স্থান পাওয়াকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ঘটেছে। গেল কয়েকদিন ধরে চলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড়। এরই মধ্যে মেলায় তার বই বিক্রিকে কেন্দ্র করে স্টল ভাঙচুরেরও ঘটনা ঘটেছে। উঠেছে নানা বিতর্ক। হামলা হয়নি, তার আগেই তার আনন্দবাজারে গিয়ে নালিশ করতেছি। অভ্যুত্থান পরবর্তী এই সময়ে বাংলাদেশের প্রত্যেকটা উত্তাল মানুষ যারা রক্ত দিয়ে, ঘাম দিয়ে, নিজের জীবন বাজি রেখে এই ফেসিবাদ দ্বীপ সরকার, এত বড় একটা ফেসিস্ট সরকার শেখ হাসিনাকে বিদায় করলো, সেইখানে আপনি এইরকম উস্কানিমূলক কথা আনন্দবাজারের সাথে শেয়ার করে, আমরা এটা পরিষ্কারভাবে মনে করি এটা কোনো না কোনো শ্রেণীর এজেন্ডা ভিত্তিক কাজ তারা করেছে। এখানে দায় পুরোপুরি বাংলা একাডেমির, কারণ হচ্ছে তারা হচ্ছে প্রপারলি হচ্ছে জাজ করে নাই হচ্ছে যে কারা হচ্ছে জয় বাংলা ঠিক আছে। তো ওইটার কারণে দেখা গেছে যে হচ্ছে যে স্টল ওনার তার যে রিপোর্ট আমরা যদি ঘাটলে আমরা দেখতে পারি যে হচ্ছে তার ওইখানে সে স্টলের মধ্যে অনেক কিছু করে। তসলিমা নাসরিনের বই যেহেতু নিষিদ্ধ, তো ওনাদের তো স্টল দেওয়াটাই উচিত হয়নি। স্বৈরাচার পতন আন্দোলন সংগ্রামের পরে আমাদের সবচেয়ে বড় ইভেন্ট হচ্ছে বইমেলা, যেটা এটা প্রাণের উৎসব, জাতিসত্তার উৎসব। সেই বইমেলার প্রতি বাংলা একাডেমির যে অবহেলা ফুটে উঠেছে, তাতে আমরা স্পষ্ট বুঝি যে রাষ্ট্রীয় স্বৈরাচার পতন হওয়ার পরও স্বৈরাচারের দোসররা রাষ্ট্রের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে। তবে প্রশ্ন হলো, দীর্ঘ 2 দশক ধরে নিষিদ্ধ লেখক তসলিমা নাসরিনের এই বই গ্রন্থমেলায় এলো কি করে? বই প্রকাশের অনুমোদনী বা পেল কিভাবে? এই প্রশ্নের জবাব খুঁজতে বই প্রকাশের অনুমোদনদাতা প্রতিষ্ঠান বাংলাদেশ আর্কাইভ অধিদপ্তরে গেলে চমকে ওঠার মতো তথ্য মেলে। যদিও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি প্রতিষ্ঠানের কোনো কেউই, তবে অফ ক্যামেরায় প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানান, মেলায় বই প্রকাশের জন্য কোনো অনুমোদনের আবেদনই নাকি করা হয়নি তসলিমা নাসরিনের পক্ষ থেকে। যদি অনুমোদনী না নেন, তাহলে এবারের গ্রন্থমেলায় তার বইটি আসলো কি করে? বাংলা একাডেমিকে অবশ্যই আরও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার প্রয়োজন ছিল। এখানে নিষিদ্ধ একটি বই প্রদর্শিত হচ্ছে, এটা ইটসেলফ একটা ক্রাইম। তো এইটা কেউ প্রতিবাদ করার আগেই এমন একটা ফিল্টার তৈরি করার প্রয়োজন ছিল, যেখানে শুধুমাত্র তসলিমা নাসরিনের না, নিষিদ্ধ কোনো বই এখানে প্রদর্শিত হতে পারে না, সেটা যে কেউই প্রদর্শন করুক। আগে তো বৈধ বইগুলোকে প্রদর্শন করতে দেওয়া হয় না। আপনি গার্ডিয়ান পাবলিকেশনস ধরে নেন, নিষিদ্ধ বই তো আর ছিল না। আপনি কোনো একটা বই নিষিদ্ধ করতেন, তারপরে আমাদেরকে অ্যাক্সেস দিতেন না। কিন্তু আপনি আমাদের সবগুলো বই, আমরা বাংলাদেশের সকল লিগ্যাল ইস্যুসগুলোকে কাভার করে আমরা বই পাবলিশ করেছি। আপনি জেনে থাকবেন, বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট পাবলিকেশন গার্ডিয়ান। দিনের পর দিন, বছরের পর বছর আপনি শুধুমাত্র একটা দর্শনগত চিন্তা থেকে স্টল বরাদ্দ দেন নাই। বাংলা একাডেমি ক্রাইম করেছে, অপরাধ করেছে, এটা তো নো ডাউট। লেখক ও প্রকাশকরা বলছেন, শুধু একটি বই নয়,
পুরো মেলা ব্যবস্থাপনার সব ক্ষেত্রেই আগের মতোই প্রাধান্য পেয়েছে শেখ হাসিনার সময়ের প্রভাবশালী প্রকাশকরাই। পদে পদে আইনও শিথিল হয়েছে তাদের জন্য। প্যাভিলিয়ন নির্মাণেও তারা মানেননি বাংলা একাডেমির নির্দেশনা। প্যাভিলিয়ন নির্মাণে চারপাশ খোলা রাখার নিষেধাজ্ঞা থাকলেও এই নির্দেশনাকে বুড়ো আঙুল দেখিয়ে প্যাভিলিয়ন নির্মাণ করেছে প্রকাশনা সংস্থাগুলো। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, উল্টো তাদের ঢাল হয়ে দাঁড়াতে বাংলা একাডেমি নিজেদের প্যাভিলিয়নও নির্মাণ করেছে নিজেদেরই দেওয়া নির্দেশনা অমান্য করে। তসলিমা নাসরিন তো শুধুমাত্র যে অভ্যুত্থানের বিরুদ্ধে লোক বিষয়টা তা না, এর আগেও তার অনেক বিতর্কিত কার্যক্রমের কারণে একসময় তাকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হয় এবং তার 6টি বই কিন্তু এর আগেও নিষিদ্ধ করা হয়েছিল। তাহলে যে আমাদের জুলাই আন্দোলনের বিরোধী ছিল এবং পাশাপাশি যার আগে 6টা বই নিষিদ্ধ হয়েছে, তার আরেকটা বই প্রকাশের যে আইএসবিএন নাম্বারটা নেওয়া হয় সেটার অনুমোদন আর্কাইভ কিভাবে দিল? প্যাভিলিয়ন দিয়েছেন ঠিক আছে, প্যাভিলিয়নটাও আমার কাছে মনে হয় যে এটা একটা বৈষম্যের মতো। কেউ কেউ প্যাভিলিয়ন পাবে, কেউ কেউ স্টল পাবে। এখন প্যাভিলিয়ন থাকলে আসলে পাঠকদের কাছে মনে হয় যে মেলাটা বোধহয় এইটা, ঠিক আছে, এইটাই আসল মেলা, বাদ বাকিগুলো কিছু না। তার মানে এদের চেয়ে অনেক ভালো ভালো বইও যদি কেউ করে, তারা আসলে ওই ফোকাসটা পায় না পাঠকের পক্ষ থেকে। তারপরেও যেহেতু বাংলা একাডেমি এটা মানবে না, কারণ তাদের নিজেদেরও প্যাভিলিয়ন আছে। এই প্যাভিলিয়নগুলো এরকম খুলে করার কোনো নিয়ম নাই, জাস্ট আপনাদের 2টা গেট রেখে করার কথা, একটা প্যাভিলিয়নে সেটা নেই কেন আসলে? এটা ঘটনা হচ্ছে বইমেলাতে যখন প্রথম প্যাভিলিয়ন শুরু হয় তখন থেকে কিন্তু এরকম খোলামেলা পরিবেশ। তো এইবার একটা ফর্মে লেখা ছিল এইরকম, তারপরও যারা প্যাভিলিয়ন পেয়েছে তারা বাংলাদেশের দরখাস্ত দিয়েছে খোলার জন্য। বাংলা একাডেমি এই ব্যাপারে কোনো ডিসিশন দেয় না যে আপনাদের ইচ্ছা মতো এইরকম একটা তথ্য পেয়েছে, এই জন্য সবাই খোলামেলা করেছে। এটা যখন যেভাবে ডিজাইনটা করা হয় ওইভাবে হলো যে আপনার প্রতি বছরে যে একই রকম ডিজাইন হয় তা হয় না। এবছরও তো যেগুলো প্যাভিলিয়ন রয়েছে বড় স্টলগুলোতে জাস্ট 2টা গেট করার কথা, বাকিটা এরকম খোলা থাকবে না কথা ছিল, পরে হলো যে সবাই বোধহয় প্রকাশকরা যারা প্যাভিলিয়ন তারা একটা দরখাস্ত দিচ্ছিল, পরে এটা রাজি হওয়াতে এখন এই আগের ফরম্যাটে করছে সবাই। এসব অভিযোগের বিষয়ে কথা বলতে রাজি নন বাংলা একাডেমি ও গ্রন্থমেলা কর্তৃপক্ষ। তবে সব্যসাচী প্রকাশনী স্টলের অপ্রীতিকর ঘটনার তদন্তে গঠিত কমিটি কাজ করছে বলে জানিয়েছে বাংলা একাডেমি। যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে আপনি জানেন যে আমরা 7 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছি। তো সেই কমিটি 3 কার্য দিবসের মধ্যে ওনারা রিপোর্ট প্রদান করবেন মহাপরিচালক বাংলা একাডেমি বরাবর। তো সেটার কার্যক্রম আজকে থেকে শুরু হয়েছে। তো 3 কার্য দিবসের মধ্যে আমরা রিপোর্ট প্রদান করলে আমরা পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ যেগুলো আছে তাদের রিকমেন্ডেশন অনুযায়ী সেই ব্যবস্থা আমরা তখন গ্রহণ করব। এইটা আসলে সরকার যদি কোনো বই নিষিদ্ধ করেন বা কোনো লেখককে নিষিদ্ধ করেন তাহলে সেটা সরকার আমাদের কাছে তালিকা পাঠান, তাহলে সেই তালিকা অনুযায়ী আমরা ব্যবস্থা নিতে পারি। কিন্তু বাংলা একাডেমির কোনো এখতিয়ার নাই কাউকে নিষিদ্ধ করা বা এই বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করা। যদি আমাদের সরকার কিছু নিষিদ্ধ করলে তালিকা আসবে, সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। বইমেলা শৃঙ্খলা রক্ষায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে বাংলা একাডেমি ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় শিগগিরই কঠোর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা লেখক, পাঠক ও বইপ্রেমীদের। শুভ খান, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এর পরের পর্বে দেখা হবে আরও কিছু অপরাধের খবর নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।